মেয়ে ডিএম হয়ে বাড়ি ফিরছিল। বৃদ্ধ বাবাকে রেল স্টেশনে ভিক্ষা করতে দেখা গেল। তারপর যা হলো বন্ধুরা, জীবন কখনো কখনো মানুষকে এমন মোড়ে নিয়ে আসে যেখানে খুশি আর ব্যথা একই মুহূর্তে মুখোমুখি দাঁড়িয়ে যায়। সকালের ঠান্ডা বাতাস ট্রেনের জানালা দিয়ে ভেতরে আসছিল, আর ট্রেন তীব্র গতিতে লাইনের ওপর দিয়ে দৌড়াচ্ছিল। সেই ট্রেনেরই একটা সিটে জানালার পাশে বসেছিল জেলা কালেক্টর আরাধ্য সিং। চোখে আত্মবিশ্বাস, মুখে এক আলাদা উজ্জ্বলতা, আর মনের ভেতর স্মৃতির ঝড়। আজ সে অনেক বছর পর নিজের গ্রামে ফিরছিল। তার হাতে সরকারি ফাইল ছিল, কিন্তু তার মন বারবার অতীতের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিল। গ্রামের কাঁচা রাস্তা, মাটির সোঁদা গন্ধ, আর সবার ওপরে তার বাবুজি। সে বারবার এটাই ভাবছিল যে না জানি বাবুজি এখন কেমন থাকবেন, এখনও কি সেই কুড়ে ঘরেই থাকেন, ওনার শরীর কি ঠিক আছে। হঠাৎ ট্রেনের স্পিকারে আওয়াজ গুমড়ে উঠল। পরের স্টেশন সোনপুর। আরাধ্যর হৃৎস্পন্দন বেড়ে গেল। এটাই তার স্টেশন ছিল, এটাই তার গ্রাম ছিল। ট্রেন থামল, মানুষ নামতে শুরু করল, আর আরাধ্যও ট্রেন থেকে নিচে নেমে এলো। স্টেশন সেই পুরনোই ছিল, কিন্তু আজ সে নিজে বদলে গিয়েছিল। মানুষ তাকে দেখেই রাস্তা দিতে লাগল। কেউ ফিসফিস করে বলল, কালেক্টর ম্যাডাম। আরাধ্য হালকা হাসি নিয়ে এগিয়ে যেতে লাগল। তার মন শুধু একটা কথাই ভাবছিল, যে সোজা বাড়ি যাবে আর বাবুজিকে সারপ্রাইজ দেবে। সে যেই স্টেশন থেকে বেরোনোর জন্য সিঁড়ির দিকে এগোলো, হঠাৎ তার নজর ডান দিকে গেল। সিঁড়ির কিনারে এক বৃদ্ধ লোক বসেছিল। ছেঁড়া পুরনো কাপড়, উস্কো খুস্কো সাদা চুল, লম্বা দাড়ি, আর হাতে একটা পুরনো বাটি। সে সেই বাটিতে পড়ে থাকা কয়েকটা কয়েন খুব মনোযোগ দিয়ে গুনছিল, যেন প্রতিটি কয়েন তার জীবনের সাহারা। আরাধ্য প্রথমে তো নজর সরিয়ে নিল, আর মনে মনে ভাবল যে সব স্টেশনেই এমন ভিখারি থাকে। কিন্তু তার পা আপনা আপনিই থেমে গেল। মন যেন জোর দিয়ে বলল, দাঁড়িয়ে যা। সে ঘুরল আর দ্বিতীয়বার সেই বৃদ্ধ লোকটিকে দেখতে লাগল। তার আঙুল কাঁপছিল, চোখে গভীর ক্লান্তি ছিল, আর চেহারায় এমন কিছু ছিল যা তার খুব চেনা চেনা লাগল। আরাধ্যর বুক ধরফর করতে লাগল। সে ধীরে ধীরে সেই বৃদ্ধ লোকটির কাছে পৌঁছল, আর তার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, বাবুজি। বৃদ্ধ লোকটা মাথা তুলল, আর যেই তার নজর আরাধ্যর ওপর পড়ল, তার চোখ ভরে এলো। বাটি হাত থেকে পড়ে গেল, কয়েনগুলো মাটিতে ছড়িয়ে গেল, আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। কাঁপানো গলায় সে শুধু এতটুকুই বলল, আরাধ্য। সেই মুহূর্তে আরাধ্যর পুরো পৃথিবী থমকে গেল। সে ফুঁপিয়ে কেঁদে উঠল আর বলল, বাবুজি, আপনি এখানে কেন? বন্ধুরা, সেই বৃদ্ধ ভিখারি আর কেউ নয়, বরং আরাধ্যর বাবা শিবনাথ সিনহা ছিল। সেই বাবা যে নিজের মেয়েকে কালেক্টর বানানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিল। আজ সেই বাবা রেল স্টেশনে ভিক্ষা করতে বাধ্য। স্টেশনে মানুষ দাঁড়িয়ে গেল, ভিড় জমে গেল। কেউ বুঝতে পারছিল না যে একদিকে কালেক্টরের পরিচয় আর অন্যদিকে ভিখারির বাটি কিভাবে একে অপরের সাথে জুড়ে গেল। আরাধ্য তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল, আর কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল যে, আপনি আমাকে বলেননি কেন? আপনার অবস্থা এমন কিভাবে হলো? শিবনাথ সিংহ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেললেন আর বললেন, মা, আমি চাইনি তুই তোর স্বপ্ন থেকে সরে যাস। বন্ধুরা, এখান থেকেই শুরু হয় ত্যাগ, যন্ত্রণা আর মানবতার আসল গল্প, যার পরতগুলো এবার ধীরে ধীরে খুলতে চলেছে। বন্ধুরা, স্টেশনের সেই সিঁড়িতে বাবা আর মেয়ে একে অপরকে জড়িয়েছিল, যেন বহু বছরের হারিয়ে যাওয়া সম্পর্ক আজ নিজের চোখের জলে নিজেকে চিনতে পারছে। আরাধ্যর কাঁধে কালেক্টরের দায়িত্ব ছিল, কিন্তু সেই মুহূর্তে সে শুধুই একজন মেয়ে ছিল। আর শিবনাথ সিং শুধুই একজন বাবা, যে নিজের মেয়েকে অফিসার হতে দেখার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল। কিছুক্ষণ দুজনেই শুধু কাঁদতে থাকল, শব্দ যেন গলায় আটকে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষ অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। কেউ বুঝতে পারছিল না এটা কোনো সিনেমার দৃশ্য নাকি বাস্তব। আরাধ্য ধীরে ধীরে তার বাবার মুখ নিজের হাতে নিল, ওনার দলিরেখা স্পর্শ করল, ওনার কাঁপতে থাকা আঙুল অনুভব করল, আর ভারী গলায় বলল, বাবুজি, আপনি বসুন, আমাকে সব জানতে হবে। শিবনাথ সিং মাটির দিকে তাকালেন, যেন চোখ তুলে তাকানোর সাহসই নেই। তারপর খুব ধীর গলায় বললেন, মা, চল কোথাও বসে পড়ি। এখানে সবার সামনে এসব কথা বলা আমার সাধ্যের বাইরে।
দুজনে স্টেশনের এক কোণে রাখা বেঞ্চে এসে বসে পড়ল, যেখানে ভিড়ের আওয়াজ একটু কম ছিল, কিন্তু গত হওয়া বছরগুলোর প্রতিধ্বনি খুব তীব্র ছিল। শিবনাথ সিং দীর্ঘশ্বাস নিলেন এবং বলতে শুরু করলেন যে, যখন তুই দিল্লি চলে গেলি না মা, ওই দিনের পর থেকে আমার জীবনের প্রতিটা দিন শুধু একটাই দোয়ায় কেটেছে যে তুই যেন অফিসার হয়ে যাস, চাই তার জন্য আমাকে যা কিছুই করতে হোক। আরাধ্য চুপচাপ শুনছিল, তার চোখ দিয়ে জল কিছুতেই থামছিল না। বাবা বললেন, শুরুতে তো সব ঠিক ছিল, আমি সেই ইটভাটায় কাজ করতে থাকলাম, এখানে ওখানে মজদুরি করতে থাকলাম, আর তোকে সময় ডাকা পাঠাতে থাকলাম। কিন্তু গ্রামের লোকের খোঁটার রোজ আমার কানে বিষের মতো গুলতে থাকল। কেউ বলতো যুবতী মেয়েকে শহরে পাঠিয়ে দিয়েছে, কেউ বলতো পড়াশোনার নামে বাপ পাগল হয়ে গেছে। কিন্তু আমি কারও কথা শুনিনি, কারণ আমার নিজের মেয়ের ওপর বিশ্বাস ছিল। শিবনাথ সিংয়ের গলা ধীরে ধীরে ভারী হতে লাগল। তিনি জানালেন, তোর পড়ার খরচের জন্য আমি নিজের বাড়ি বন্ধক রেখেছিলাম, সেই বাড়ি যেখানে তুই জন্মেছিলি, সেই বাড়ি যেখানে তোর মায়ের শেষ নিঃশ্বাস মিশেছিল। আরাধ্য এটা শুনে স্তব্ধ হয়ে গেল। সে কাঁপানো গলায় জিজ্ঞেস করল, বাবুজি, আপনি আমাকে এসব কেন বলেননি? তখন বাবা শুধু এতটুকুই বললেন, যদি বলে দিতাম তবে তুই হয়তো নিজের স্বপ্নের সাথে আপোষ করে নিতি, আর আমি এটা চাইতাম না। তিনি আরও জানালেন যে বাড়ি বন্ধক রাখার পর আমি সেই বাড়িতেই ভাড়াটিয়া হয়ে থাকতে লাগলাম, দিনরাত পরিশ্রম করতে থাকলাম যাতে মহাজনকে সময় টাকা দিতে পারি। কিন্তু কপালে হয়তো অন্য কিছুই লেখা ছিল। একদিন ভাটায় কাজ করার সময় আমার পায়ে গভীর চোট লাগল। ডাক্তার বলল কয়েক মাস ভারী কাজ করা যাবে না, কিন্তু মা, পেট কি আর অপেক্ষা করে? আমি ব্যথা লুকিয়ে কাজ করার চেষ্টা করলাম, কিন্তু অবস্থা আরও খারাপ হতে থাকল। কাজ চলে গেল, টাকা আসা বন্ধ হয়ে গেল, আর ধীরে ধীরে মহাজনের ধৈর্য। একদিন সে পরিষ্কার বলে দিল যে হয় টাকা দাও অথবা বাড়ি খালি করো। শিবনাথ সিংয়ের চোখ দিয়ে জল পড়তে লাগল। তিনি বললেন, সেদিন আমি প্রথমবার নিজেকে অসহায় মনে করলাম। না বাড়ি রইল, না কাজ রইল, আর না কারো কাছে সাহায্য চাওয়ার সাহস। গ্রামের যার যার দরজায় গেলাম, সবাই মুখ ফিরিয়ে নিল। সেই লোকগুলো যারা কখনো আমার মেয়ের স্বপ্ন নিয়ে মজা করত, আজ আমার মজবুরি দেখে হাসছিল। শেষমেশ এক রাতে আমি স্টেশনের দিকে রওনা দিলাম। ভেবেছিলাম যেখানে রোজ হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, সেখানে হয়তো দুবেলার রুটি জুটে যাবে। আরাধ্য এসব শুনে ভেঙে পড়েছিল। সে তার বাবার হাত শক্ত করে ধরল আর বলল, বাবুজি, আপনি এসব একা কিভাবে সহ্য করলেন? শিবনাথ সিং হালকা হাসির সাথে বললেন, মা, যখন বাবার বিশ্বাস থাকে যে তার মেয়ে একদিন অফিসার হয়ে ফিরবে, তখন ভিক্ষার বাটিও বোঝা মনে হয় না। বন্ধুরা, এটা শুনে আরাধ্যর বুক যেন ফেটে গেল। সে বুঝতে পারল যে যেই চেয়ার পর্যন্ত পৌঁছনোর জন্য সে সংগ্রাম করেছে, তার ভিত্তি তার বাবার ত্যাগ আর চোখের জলে তৈরি। বন্ধুরা, স্টেশনের সেই বেঞ্চে বসে আরাধ্য এখন শুধু তার বাবার কথা শুনছিল না, বরং প্রতিটি শব্দের সাথে নিজের ভেতর কিছু ভাঙতে অনুভব করছিল। তার বারবার এটাই মনে হচ্ছিল যে যে সাফল্যকে সে আজ নিজের জয় মনে করছিল, তার পেছনে কেউ নিজের পুরো জীবন হেরে দিয়েছে। সে নিজের চোখের জল মুছল, বাবার হাত ধরল আর একদম দৃঢ় গলায় বলল, বাবুজি, আপনি আর এখানে এক মুহূর্তও থাকবেন না, এবার অনেক হয়েছে। শিবনাথ সিং ভয় পেয়ে এদিক ওদিক তাকালেন, যেন ভয় পাচ্ছেন যে কোথাও তার মেয়ের সম্মানে আঁচ না আসে, এবং বললেন, না মা, লোকে কি বলবে? তুই কালেক্টর আর তোর বাবা স্টেশনে ভিক্ষে করত, এই কথা যদি ছড়িয়ে যায় তো? আরাধ্য মাঝখানেই ওনার কথা কেটে দিল আর বলল, বাবুজি, যদি মানুষ এটা না বুঝতে পারে যে একটা বাবা তার মেয়ের জন্য কি কি সহ্য করেছে, তবে ওসব লোকের পরোয়া আমি করি না। সে তার বাবার হাত থেকে ওই বাটিটা নিল, সেটাকে একপাশে রাখল আর খুব ভালোবেসে বলল, এটা আর দ্বিতীয়বার আপনার হাতে আসবে না। শিবনাথ সিংয়ের চোখে ভয়, লজ্জা আর স্বস্তি তিনটেই একসাথে ছিল। তিনি ধীর গলায় বললেন, মা, আমি বোঝা হতে চাই না। আরাধ্য খাড়ি মনে উত্তর দিল, বাবুজি, আপনি যদি বোঝা হন তবে আমার এই পুরো জীবন কোন কাজের? এই বলতে বলতে সে তার স্টাফকে ফোন করল। গাড়ি স্টেশনের বাইরে দাঁড় করানো ছিল, আর কিছুক্ষণের মধ্যেই একটা সরকারি গাড়ি সেখানে চলে এলো। স্টেশনে উপস্থিত মানুষ এসব দেখছিল। কেউ অবাক ছিল, কেউ লজ্জিত, আর কেউ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আরাধ্য তার বাবাকে সাহারা দিয়ে গাড়িতে বসালো, নিজে তার পাশে বসল, আর গাড়ি যেই এগিয়ে গেল, শিবনাথ সিনহার চোখ দিয়ে আবার জল পড়তে লাগল। তিনি জানালা দিয়ে বাইরে দেখছিলেন, সেই স্টেশন যেখানে তিনি না জানি কত রাত খালি পেটে কাটিয়েছিলেন, আজ পেছনে ফেলে যাচ্ছেন। পুরো রাস্তায় আরাধ্য তার বাবার হাত ধরে রাখল, যেন ভয় ছিল যে কোথাও তিনি আবার হারিয়ে না যান। কিছুক্ষণ পর সে ধীর গলায় বলল, বাবুজি, সবার আগে আমরা গ্রামে যাব। বাবা চমকে তার দিকে তাকালেন আর বললেন, গ্রামে? ওখানে কেন যেতে হবে মা? ওখানে তো ওই লোকগুলোই আছে যারা আমাদের খোটা দিয়েছিল।
আরাধ্য দীর্ঘশ্বাস নিল আর বলল, বাবুজি, আমি ওই গলিগুলোতে ফিরতে চাই যেখান থেকে আমার সংগ্রাম শুরু হয়েছিল, আর আমি চাই আপনি আমার সাথে থাকুন, যাতে মানুষ দেখতে পায় যে একজন কালেক্টরের চেয়ারের পেছনে কোন বাবার ঘাম আর কোন বাবার চোখের জল আছে। গাড়ি গ্রামের দিকে এগিয়ে চলল। রাস্তায় ক্ষেত, গাছ আর কাঁচা রাস্তা দেখা যেতে লাগল, আর প্রতিটা মোড়ে শিবনাথ সিনহার পুরনো দিন মনে পড়তে লাগল। যেই গাড়ি গ্রামের বাইরে পৌঁছালো, কিছু লোক চিনে ফেলল যে সরকারি গাড়ি এসেছে। ধীরে ধীরে ভিড় জমতে লাগল। কেউ ফিসফিস করছিল যে হয়তো কোনো বড় অফিসার এসেছে। কারো একটুও ধারণা ছিল না যে ওই গাড়িতে বসে থাকা বৃদ্ধ লোকটি সেই শিবনাথ সিং, যাকে কখনো সবাই বেকার আর পাগল বলেছিল। গাড়ি তাদের পুরনো বাড়ির সামনে থামল, সেই বাড়ি যা এখন অন্য কারো ছিল। শিবনাথ সিংহের চোখ সেই দরজায় আটকে গেল, যেখানে কখনো তিনি নিজের মেয়েকে কোলে তুলেছিলেন। আরাধ্য ওনার কাঁধে হাত রাখল আর বলল, বাবুজি, এই বাড়িটা আমাদের না থাকলেও আপনার সম্মান আজও এই মাটিতে চাপা পড়ে যায়নি। তখনই গ্রামের কিছু লোক এগিয়ে এলো। কেউ সাহস করে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি কে? আরাধ্য শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি এই গ্রামেরই মেয়ে, আর ইনি আমার বাবা। এটা শুনেই লোকগুলো স্তব্ধ হয়ে গেল। কারো নজর নিচু হয়ে গেল, কারো চেহারায় অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল। বন্ধুরা, সেই মুহূর্তে গ্রামের বাতাসে কিছু বদলে গিয়েছিল। কারণ যেই বাবাকে কখনো সবাই তিরস্কারের নজরে দেখেছিল, আজ সেই বাবাই একজন কালেক্টরের পরিচয় হয়ে উঠেছেন। বন্ধুরা, গ্রামের সেই পুরনো আঙিনায় আজ অদ্ভুত এক নীরবতা ছিল। সেই আঙিনা, যেখানে কখনো খোঁটার আওয়াজ গুমড়ে বেড়াত, আজ মাথা নত করা লোকগুলোর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সরকারি গাড়ির সামনে দাঁড়ানো শিবনাথ সিং নিজেরই গ্রামকে দেখছিলেন, কিন্তু আজ সেই দৃষ্টি ছিল না যা কখনো ভয়ে নত থাকত। আজ তাতে ক্লান্তি ছিল, কিন্তু সাথে এক প্রশান্তিও ছিল। আরাধ্য তার বাবার পাশে দাঁড়িয়েছিল, তার হাত শক্ত করে ধরে রেখেছিল, যেন এটা বোঝাতে চায় যে এখন এই হাত আর কক্ষণো ছাড়বে না। গ্রামের কিছু মুরব্বী এগিয়ে এলেন, তাদের চোখে সংকোচ ছিল, কারোর মধ্যে লজ্জা তো কারোর মধ্যে অনুশোচনার ঝলক। এক বৃদ্ধ সাহস করে বললেন, বেটি, আমাদের মাফ করে দিস, আমরা তোর বাবার কদর বুঝতে পারিনি। এটা শুনেই শিবনাথ সিনহার চোখ ভরে এলো। তিনি ধীরে মাথা নিচু করে নিলেন, যেন বহু বছরের বোঝা হঠাৎ হালকা হয়ে গেল। আরাধ্য গ্রামের লোকেদের দিকে তাকালো এবং খুব শান্ত কিন্তু গভীর গলায় বলল, ক্ষমা তখনই পূর্ণ হয় যখন মানুষ তার চিন্তা বদলায়। কারণ বাবুজি কখনো কারো কাছে কিছু চাননি, তিনি শুধু নিজের মেয়ের স্বপ্নের ওপর ভরসা করেছিলেন। এই কথা শুনে গ্রামের অনেক লোকের চোখ ভিজে গেল। তখনই কেউ বলল, আমাদের মনে হয়েছিল এই লোকটা পাগল, নিজের মেয়েকে অফিসার বানানোর স্বপ্ন দেখছে, কিন্তু আজ বুঝতে পারছি আসল পাগলামি তো আমাদের চিন্তায় ছিল। আরাধ্য তার বাবাকে এগিয়ে যাওয়ার জন্য বলল, আর দুজনে ধীরে ধীরে সেই রাস্তায় হাঁটল যেখানে কখনো শিবনাথ সিনহা মজদুরির জন্য যেতেন। প্রতি পদে কোনো না কোনো পুরনো স্মৃতি দাঁড়িয়েছিল, কোনো জায়গা যেখানে তিনি তিরস্কার সহ্য করেছিলেন, কোনো মোড় যেখানে লোকে হেসে বলেছিল মেয়েকে পড়িয়ে কী লাভ হবে। শিবনাথ সিংয়ের চোখের সামনে সব ঘুরছিল, কিন্তু আজ সেই ব্যথা ছিল না। আজ এক অদ্ভুত সন্তোষ ছিল যে তার মেয়ে সবাইকে জবাব দিয়ে দিয়েছে। গ্রামের কিছু লোক পেছনে পেছনে চলতে লাগল, কেউ কিছু বলছিল না, কিন্তু প্রত্যেকে নিজের ভেতরে উত্তর খুঁজছিল। কিছুটা দূরে গিয়ে আরাধ্য থামল, আর গ্রামের মাঝখানে তৈরি ছোট চাতালে দাঁড়িয়ে গেল। সেই চাতাল যেখানে কখনো পঞ্চায়েত বসত, আর যেখানে বসে লোকেরা শিবনাথ সিংয়ের মজা উড়িয়েছিল। আরাধ্য সেখানে দাঁড়িয়ে সবার দিকে তাকালো আর বলল, আমি আজ এখানে কোনো পদ বা ক্ষমতার সাথে আসিনি। আমি শুধু একজন মেয়ে হয়ে এসেছি যে তার বাবার সম্মান ফিরিয়ে নিতে এসেছে। সে জানালো যে কিভাবে তার বাবা মায়ের মৃত্যুর পর একা সবকিছু সামলেছেন, কিভাবে তিনি বাড়ি বিক্রি করে দিয়েছেন, কিভাবে নিজে অভুক্ত থেকে মেয়েকে টাকা পাঠাতেন, আর কিভাবে শেষে বাধ্য হয়ে স্টেশনের সিঁড়িতে বসেছিলেন। প্রতিটি শব্দের সাথে গ্রামের লোকেদের মাথা আরও নিচু হয়ে যাচ্ছিল, কারো চোখ দিয়ে জল পড়ছিল, তো কেউ নিজের পাপ মনে করে কাঁপছিল। আরাধ্য আরও বলল, যদি আমি আজ কালেক্টর হয়ে থাকি, তবে এটা আমার পরিশ্রমের চেয়ে বেশি আমার বাবার ত্যাগের ফল। আর যদি কেউ আজও ভাবে যে গরিবের বাচ্চা অফিসার হতে পারে না, তবে সে আমার বাবার গল্প শুনে নিক। শিবনাথ সিং এবার নিজেকে আটকাতে পারলেন না। তিনি ভরা গলায় বললেন, আমি কখনো কারো কাছে প্রতিশোধ চাইনি, আমি শুধু নিজের মেয়ের উপর ভরসা করেছি, আর আজ সেই ভরসাই আমার সবচেয়ে বড় দৌলত। এটা শুনেই গ্রামের অনেক লোক ওনার পায়ে পড়তে লাগল। কেউ কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছিল, কেউ বলছিল, আমরা অনেক বড় পাপ করেছি। আরাধ্য সবাইকে তুলল আর বলল, আমার বাবুজির আপনাদের পায়ে পড়ার দরকার নেই।
যদি সত্যি ক্ষমা চান তবে নিজেদের বাচ্চাদের স্বপ্ন দেখা থেকে আটকাবেন না। বন্ধুরা, সেদিন গ্রাম শুধু একজন কালেক্টর দেখেনি, সেদিন গ্রাম একজন বাবার ত্যাগের শক্তি দেখেছিল। আর সেই মাটিতে প্রথমবার এই অনুভূতি জন্ম নিল যে দারিদ্র্য অভিশাপ নয়, চিন্তার দারিদ্র্য সবচেয়ে বড় অভিশাপ হয়। বন্ধুরা, গ্রামের সেই পঞ্চায়েত চাতাল থেকে ফেরার সময় আরাধ্য আর শিবনাথ সিং দুজনেই চুপ ছিল, কিন্তু সেই নীরবতায় এখন ব্যথা কম আর শান্তি বেশি ছিল। গ্রামের গলিগুলো একই ছিল, মাটি একই ছিল, কিন্তু আজ সেই গলিতে খোঁটার জায়গায় সম্মানের নীরবতা বাস করছিল। আরাধ্য তার বাবার হাত ধরে ধীরে ধীরে হাঁটছিল, যেন প্রতি কদমে সে এই বিশ্বাস দিচ্ছিল যে এখন এই হাত আর কখনো একা হবে না। শিবনাথ সিং বারবার এদিক ওদিক দেখছিলেন সেই জায়গাগুলো যেখানে কখনো তিনি অপমান সহ্য করেছিলেন। আজ তাকে দেখে মানুষ মাথা নত করছে, কারো চেহারায় অনুশোচনা ছিল, কারো চোখে জল, আর কারো মনে ভয় যে আমরাও নিজেদের বাচ্চাদের স্বপ্নের সাথে এমন ব্যবহার করিনি তো। গ্রামের বাইরে দাঁড়ানো সরকারি গাড়ির কাছে পৌঁছে আরাধ্য থামল। সে দীর্ঘশ্বাস নিল আর নিজের বাবাকে বলল, বাবুজি, এখন আমি আপনাকে আর কখনো একা ছাড়ব না, এবার আপনি আমার সাথে চলবেন। শিবনাথ সিং চুমকে তার দিকে তাকালেন। ওনার চোখে ভয় আর দ্বিধা পরিষ্কার ছিল। বললেন, মা, তুই কালেক্টর, তোর নিজের সংসার আছে, আমি সেখানে কিভাবে মানাব? আরাধ্য হেসে বলল, বাবুজি, যদি আপনার জায়গা আমার জীবনে না থাকে তবে আমার এই চেয়ারও কোনো কাজের নয়। এটা শুনেই শিবনাথ সিনহার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তিনি কাঁপতে থাকা হাত মেয়ের মাথায় রাখলেন আর বললেন, আমি তোকে অফিসার বানানোর স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এটা ভাবিনি যে তুই আমাকে এত বড় সম্মান দিবি। গাড়ি চলতে শুরু করল আর গ্রাম পেছনে পড়ে থাকল, কিন্তু এবার শিবনাথ সিনহার মনে কোনো জ্বালা ছিল না, বরং এক অদ্ভুত স্বস্তি ছিল যে এখন আর ভবঘুরে দিন শেষ হয়ে গেছে। শহরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। রাস্তার দুই ধারে জ্বলতে থাকা আলো শিবনাথ সিনহাকে অন্য এক পৃথিবীর অনুভূতি দিচ্ছিল। আরাধ্য তাকে সোজা নিজের সরকারি আবাসে নিয়ে এলো, যেখানে প্রথমবার শিবনাথ সিং পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, বিছানা আর শান্তিময় ছাদ দেখলেন। তিনি দ্বিধা করতে করতে জিজ্ঞেস করলেন, মা, আমি কি এখানে থাকতে পারি? তখন আরাধ্য মজা করে বলল, বাবুজি, এই বাড়ি আমার নয়, এটা সরকারের, আর সরকার এই বাড়ি আমাকে এজন্য দিয়েছে যাতে আমি আমার লোকেদের খেয়াল রাখতে পারি, আর আপনি তো আমার সবচেয়ে আপন। পরের কয়েকটা দিন শিবনাথ সিংয়ের জন্য একদম নতুন ছিল। সকালে উঠে চা পেতেন, সময়ে খাবার পেতেন, আর সবচেয়ে বড় কথা, ওনাকে কারো সামনে হাত পাতার দরকার হতো না। আরাধ্য রোজ দপ্তরে যাওয়ার আগে ওনার পা ছুত, ওনার থেকে আশীর্বাদ নিত, আর যেতে যেতে বলতো, বাবুজি, এখন আপনার মেয়ে শুধু অফিসার নয়, আপনার দায়িত্ব। শিবনাথ সিং এসব দেখে অনেকবার চুপচাপ কেঁদে নিতেন। ওনার মনে হতো যে স্বপ্ন তিনি নিজের কুঁড়েঘরে বসে দেখেছিলেন তা আজ সত্যি হয়ে ওনার সামনে দাঁড়িয়ে আছে। কয়েক মাসের মধ্যেই আরাধ্য নিজের কাজে পুরো জেলায় পরিচিতি পেয়ে গিয়েছিল। লোকে বলতো, এই কালেক্টর কড়া কিন্তু মনের খুব পরিষ্কার। শিবনাথ সিং যখন এসব কথা শুনতে পেতেন তখন ওনার বুক গর্বে চড়া হয়ে যেত। একদিন আরাধ্য অনেক রাতে দপ্তর থেকে ফিরল, ক্লান্ত ছিল, কিন্তু বাবাকে ঘুমোতে দেখে তার চেহারায় প্রশান্তি চলে এলো। সে ধীরে বাবার কপালে হাত রাখল আর মনে মনে বলল, বাবুজি, এবার আপনার পালা, এবার আপনি বিশ্রাম করুন। বন্ধুরা, ইনি সেই শিবনাথ সিং ছিলেন যিনি কখনো স্টেশনের সিঁড়িতে কয়েন গুনতেন, আর আজ সেই লোকটার মেয়ে পুরো জেলার সিদ্ধান্ত নিচ্ছিল। জীবন যেন একটা পুরো চক্র পূর্ণ করে নিয়েছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ সামনে আরাধ্যর জীবনে আরও একটা সিদ্ধান্ত আসতে চলেছিল, যা তার ব্যক্তিগত জীবন আর তার বাবার পৃথিবী দুটোকেই বদলে দিতে চলেছিল। বন্ধুরা, সময় নিজের গতিতে এগিয়ে চলছিল, আর আরাধ্য এখন শুধু একজন কালেক্টর ছিল না, সে পুরো জেলার জন্য এক বিশ্বাসের নাম হয়ে উঠেছিল। তার সিদ্ধান্তে কঠোরতা ছিল, কিন্তু প্রতিটা সিদ্ধান্তের পেছনে মানবতা দাঁড়িয়ে থাকত। দপ্তরের অলিন্দে লোকেরা বলতো যে ইনি সেই কালেক্টর যিনি নিজের বাবাকে স্টেশনের সিঁড়ি থেকে তুলে সম্মানের চেয়ারে বসিয়েছেন। শিবনাথ সিং এখন সরকারি আবাসেই থাকতেন। সকালে রোদে বসে খবরের কাগজ পড়তেন, কখনো কখনো চুপচাপ চোখ বন্ধ করে নিতেন, আর সেই দিনগুলো মনে করতেন যখন তিনি এই রোদ স্টেশনের মেঝেতে বসে দেখেছিলেন। পার্থক্য শুধু এই যে তখন রোদটা বিঁধত আর এখন আরাম দিত। আরাধ্য রোজ কাজ থেকে ফিরে বাবার কাছে বসত, ওনার সাথে সারা দিনের কথা বলত, আর শিবনাথ সিং প্রতিবার এটাই বলতেন, মা, আমার তোর থেকে কিচ্ছু চাই না,
শুধু এতটুকু বিশ্বাস চাই যে তুই মানুষ হয়ে থাকবি। আরাধ্য হেসে দিত আর বলতো, বাবুজি, যদি আপনার ত্যাগ আমাকেই চেয়ার দিয়ে থাকে তবে আপনার শিক্ষাই আমাকে মানুষ বানিয়ে রাখবে। এরই মধ্যে জীবন আরাধ্যর সামনে আর একটা মোড় রাখল। পরিবার আর আধিকারিকদের তরফ থেকে তার বিয়ের কথা আসতে লাগল। আরাধ্য সাফ বলে দিল যে বিয়ে তখনই হবে যখন সামনের মানুষটা আমার বাবাকেও একই সম্মান দিয়ে আপন করে নেবে যেমন সে আমাকে আপন করবে। অনেক সম্বন্ধ এলো, অনেক চলেও গেল। কিন্তু একদিন এক বরিষ্ঠ আধিকারিকের সম্বন্ধ এলো, যিনি আরাধ্যর পুরো গল্প শুনেছিলেন আর এক মুহূর্ত না ভেবে বললেন, যদি আপনার বাবা আমাদের সাথে না থাকেন তবে এই সম্পর্কও অসম্পূর্ণ থাকবে। এটা শুনে আরাধ্যর চোখে জল চলে এলো। তার মনে হলো জীবন যেন তার বাবার ত্যাগের আরও এক সম্মান রেখে দিয়েছে। বিয়েটা খুব সাদাসিধেভাবে হলো, কোনো শোরগোল ছাড়া। কিন্তু সেদিন শিবনাথ সিংহের চোখে যে উজ্জ্বলতা ছিল তা কোনো রাজার চেয়ে কম ছিল না। তিনি কাঁপতে থাকা হাতে মেয়েকে বিদায় দিলেন আর বললেন, আমি তোকে অফিসার হতে দেখেছি, আজ তোকে খুশি হতে দেখছি। এখন আমার জীবন পূর্ণ হয়ে গেল। বিয়ের পরেও শিবনাথ সিং নিজের মেয়ে আর জামাইয়ের সাথেই কাঁকলেন। বাড়িতে ওনার কথা শোনা হতো, ওনার মতামত নেওয়া হতো, আর ওনাকে কখনো এই অনুভূতি হতে দেওয়া হয়নি যে তিনি কারো উপর বোঝা। একদিন জেলায় এক বড় সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হলো, যেখানে আরাধ্যকে নিজের জীবন সংগ্রামের উপর কথা বলার জন্য ডাকা হলো। মঞ্চে দাঁড়িয়ে সে ভিড়ের দিকে তাকালো আর তারপর নিজের বাবার দিকে তাকালো, যিনি প্রথম সারিতে বসেছিলেন। তার গলা একটু ভারী হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলালো আর বলল, যদি আজ আপনারা আমার পদের সম্মান করেন তবে সেই মানুষটারও সম্মান করুন যিনি আমাকে এই পর্যন্ত পৌঁছানোর জন্য নিজের সব কিছু হারিয়েছেন। সে মানুষকে জানালো যে দারিদ্র্য সবচেয়ে বড় সমস্যা নয়, সমস্যা হলো স্বপ্নকে পিষে ফেলা চিন্তা। শিবনাথ সিনহার চোখ দিয়ে জল পড়তে লাগল, কিন্তু আজ সেই জল ব্যথার নয়, গর্বের ছিল। অনুষ্ঠানের পর অনেক মানুষ ওনার কাছে এলো, কেউ পা ছুঁল, কেউ ক্ষমা চাইল, আর কেউ বলল, আজ থেকে আমরা নিজের বাচ্চাদের স্বপ্ন আটকাব না। বন্ধুরা, সেই দিন শিবনাথ সিং মনে মনে স্টেশনের সেই সিঁড়িগুলো মনে করলেন আর হেসে বললেন, হয়তো ওখানে বসে ভিক্ষা ছাবা বেথা যায়নি, যদি সেই ব্যথা দিয়ে আমার মেয়ে আর এত সব বাচ্চার ভবিষ্যৎ তৈরি হতে পারল। গল্প এখানেই শেষ হয় না, কারণ এমন গল্প কখনো শেষ হয় না। এটা প্রতিটি সেই বাবার মধ্যে বেঁচে থাকে যে নিজের সন্তানের জন্য নিজেকে শেষ করে দেয়, আর প্রতিটি সেই মেয়ের মধ্যে বেঁচে থাকে যে নিজের বাবার ত্যাগ কখনো ভোলে না। বন্ধুরা, এই গল্প আমাদের শুধু এইটুকুই শেখায় যে মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদ নয়, তার হৃদয় হয়। আর যখন একটা বাবা নিজের স্বপ্ন উৎসর্গ করে মেয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখে, তখন একদিন সেই স্বপ্ন পুরো সমাজের জন্য আলো হয়ে ওঠে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে মনে রাখবেন, কোনো শিবনাথ সিনহাকে দেখে নজর ঘোরাবেন না। হতে পারে তার ত্যাগের গল্প এখনও কোনো আরাধ্যর রূপে লেখা বাকি আছে। বন্ধুরা, এই গল্প এখানেই শেষ হয় না, কারণ এমন গল্প কখনো কোনো বইয়ের শেষ পাতায় বন্ধ হয় না। এই গল্প প্রতিটি সেই স্টেশনের সিঁড়িতে বেঁচে আছে যেখানে কোনো বাধ্য মানুষ নিজের ভাগ্য গুনছে। এই গল্প প্রতিটি সেই বাবার চোখে বেঁচে আছে যে নিজে অভুক্ত থেকেও নিজের মেয়ে বা ছেলের স্বপ্নকে লালন করে। আর এই গল্প প্রতিটি সেই মেয়ের হৃদয়ে বেঁচে আছে যে উঁচু পদে পৌঁছেও এটা ভোলে না যে তার ওড়ার প্রথম সিঁড়ি তার বাবার কাঁধ ছিল। আরাধ্যর গল্প শুধু একজন কালেক্টর হওয়ার গল্প নয়, এই গল্প সেই ত্যাগের যাকে সমাজ প্রায়ই দেখতে চায় না। এই গল্প সেই বাবার যিনি নিজের সম্মান, নিজের বাড়ি, নিজের শরীর আর শেষমেশ নিজের আত্মসম্মান পর্যন্ত বাজি রেখেছিলেন, শুধু এজন্য যে তার মেয়েকে যেন কখনো কারো সামনে মাথা নত করতে না হয়। শিবনাথ সিংয়ের মতো লোকেরা খবরের শিরোনাম হয় না, কিন্তু তাদের ঘামেই সমাজের ভিত্তি মজবুত হয়। আমরা প্রায়ই সফলতাকে তালি দিয়ে মাপি, চেয়ার দিয়ে ওজন করি, কিন্তু এটা ভুলে যাই যে সেই চেয়ার পর্যন্ত পৌঁছানোর রাস্তায় কত খালি পা হেঁটেছে। আরাধ্য যদি আজ কালেক্টর হয় তবে এটা তার পরিশ্রমের ফল, কিন্তু তার চেয়েও বড় সত্যি এটা যে তার পরিশ্রম শক্তি পেয়েছিল তার বাবার বলিদান থেকে। সেই বলিদান যা কখনো হিসাব চায়নি, কখনো অভিযোগ করেনি, আর কখনো এটা জিজ্ঞেস করেনি যে বিনিময়ে আমি কি পাব। এই গল্প আমাদের আয়না দেখায় যে আমরা সমাজে কত জলদি কাউকে অকৃতকার্য, বেকার বা পাগল বলে দিই। আমরা স্বপ্ন দেখা লোকেদের উপর হাসি, কিন্তু যখন সেই স্বপ্ন সত্যি হয়ে যায় তখন তালি বাজাতে সবার আগে দাঁড়িয়ে যাই। আর হয়তো এটাই সবচেয়ে বড় সত্যি যে মানুষ প্রায় ফলাফলের সম্মান করে, সংগ্রামের নয়। বন্ধুরা, যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে একটা কাজ অবশ্যই করবেন, নিজের আশেপাশে দেখুন। হতে পারে কোনো শিবনাথ সিং আজও কোনো স্টেশন, কোনো মোড়, কোনো মজদুরির লাইনে দাঁড়িয়ে আছে।
চুপচাপ নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য নিজেকে শেষ করে দিচ্ছে। তাকে দয়া নয়, সম্মান দিন। কারণ দয়া ক্ষণিকের হয়, কিন্তু সম্মান মানুষকে বাঁচিয়ে রাখে। আর যদি আপনি কোনো আরাধ্যর মতো এগিয়ে যাচ্ছেন, তবে এটা কখনো ভুলবেন না যে আপনার সফলতার সবচেয়ে প্রথম দাবিদার কে। কুর্সি বড় হতে পারে, পদ উঁচু হতে পারে, কিন্তু বাবার কাঁধের চেয়ে উঁচু কিছুই হয় না। এটাই এই গল্পের সত্যি, এটাই এর মানবতা, আর হয়তো এটাই এর সবচেয়ে বড় বার্তা।